দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের পুষ্টি, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল আলিম, সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য অধিদপ্তর ও পিএইচডি গবেষক, ঘেন্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজ কথা বলছি গর্ভবতী মায়ের পুষ্টি নিয়ে। আমরা জানি যে একটা শিশুর জন্ম যখন হয় তখন থেকে যে শিশুর সুস্বাস্থ্য কিন্তু তা কিন্তু নয়। শিশু সুস্বাস্থ্যের বিষয়ে যদি চিন্তা করতে হয় তাহলে চিন্তা করতে হবে একেবারে মায়ের গর্ভধারণ যখন থেকে ঠিক তখন থেকে কিন্তু সেই বিষয়টা চিন্তা করতে হবে। তো আমি একটু প্রথমে শুরু করতে চাই, একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে যে আসলে কতটুকু বাড়তি খাবার খেতে হবে, কতটুকু ক্যালোরি যোগ করতে হবে, বা কি খেতে হবে কি খেতে হবে না, অনেক প্রশ্নই তো থাকে। তো একটু শুরু করি যে একজন গর্ভবতী মায়ের পুষ্টির কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম কোন কথাটা আমাদের ভাবতে হবে? অনেক ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, একটি সুস্থ শিশু বা পুষ্টিকর শিশু পেতে গেলে অবশ্যই একজন মাকে যখন গর্ভধারণ করে তখনই নজর দিতে হবে। তো গর্ভাবস্থায় অবশ্যই একেবারে শুরুর দিকে আমরা যে ফার্স্ট ট্রাইমেস্টার আমরা বলি, অর্থাৎ প্রথম 3 মাস, সেই সময় কিন্তু পুষ্টি নিয়ে অতটা মাতামাতি করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ সেই সময় একজন মা অতিরিক্ত মাত্রায় খাবেন এমনও না, এবং খেতে আসলে পারবেও না, এবং আমরা বলেও থাকি খাওয়ার প্রয়োজনও নাই। তবে তারপরের থেকে অর্থাৎ থার্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু সেকেন্ড এবং থার্ড এই দুইটা ট্রাইমেস্টারে অবশ্যই তখন পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে, এবং তখন কি কি খেতে হবে মূলত সেটি চিন্তা করতে হবে। এবং এক্ষেত্রে যে আপনি যে ক্যালোরির প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ কত ক্যালোরি বেশি খেতে হবে, সেটি আমরা বলে থাকি 400 থেকে 500 কিলো ক্যালোরি অতিরিক্ত পার ডে খেতে অর্থাৎ হবে। নরমালি যে ক্যালোরিটা খায় সম্ভবত হচ্ছে 2000 ক্যালোরি একটা মানুষের, স্বাভাবিক মানুষ 1800 থেকে 2000 এর মতো লেগে থাকে। মোটামুটি এরকম থাকে। আচ্ছা, তার থেকে আরো 500 ক্যালোরি 500 কিলো বেশি ক্যালোরি খেতে হবে। বাড়াতে হবে। আচ্ছা, অনেকে তো হচ্ছে ফলিক অ্যাসিড দেখা যায় গর্ভধারণের আগে থেকে শুরু করে দেন, বা কিছু ওষুধ হচ্ছে গর্ভধারণের আগে থেকে শুরু করে দেন যদি গর্ভধারণ করতে চান সেই প্রস্তুতি হিসেবে। তো আসলে কি সেটির প্রয়োজন আছে? এটি কখনো কখনো প্রয়োজন আছে, কারো কারো ক্ষেত্রে প্রয়োজন হয়। এবং আয়রন ফলিক অ্যাসিড একই সাথে আমরা আয়রন ফলিক অ্যাসিড বলে থাকি। ফলিক অ্যাসিড অনেক সময় কিছু কিছু মায়ের ক্ষেত্রে প্রয়োজন হয়, যে থ্যালাসেমিয়ার যে পেশেন্ট, বা যদি মা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, ইভেন থ্যালাসেমিয়া ইট্রেট যারা, তাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড অনেক সময় পূর্ব থেকেই সাধারণত খাওয়ানো হয়, যাতে করে তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ তার ইউটেরাস বা তার শরীরটা বাচ্চা ধারণের জন্য সক্ষম বা উপযোগী হয়ে থাকে, সে কারণে খাওয়ানো হয়। একই সাথে তার যে রক্ত স্বল্পতা সেটিও রোধ করতে পারে। আচ্ছা, গর্ভবতী মায়ের আয়রনের ঘাটতি যাতে না হয় সেক্ষেত্রে সাধারণ খাদ্য তালিকায় আসলে কি কি যোগ করা দরকার? আয়রনের ঘাটতি জনিত যে সমস্যাগুলো আমরা বিশেষ করে গর্ভবতী মায়েদের দেখতে পাই, এবং সেক্ষেত্রে খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার আমরা বলে থাকি, এবং আয়রন সমৃদ্ধ খাবার সবাই মোটামুটি এখন আমরা জানি যে কোথায় আয়রন পাওয়া যায়। যেমন কচুর শাক, অনেকেই ধারণা আছে কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন। তবে আমি বলে থাকি যে প্রাণীজ খাবারের দিকে নজর দিতে হবে বেশি করে, এবং এই ক্ষেত্রে কোন কোন প্রাণীজ খাবার খাবেন আয়রনের ঘাটতি পূরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে কলিজা আমরা বলে থাকি, কিন্তু একই কথা আবারও বলছি, ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু কলিজা অ্যাভয়েড করা উচিত। তো সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে কলিজা খাবে, এবং যে কোনো মাছ, যে কোনো মাংস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে। একই সাথে খেজুরের মধ্যে আয়রন থাকে, খেজুরও খেতে পারেন। একই ক্ষেত্রে এক কথা আবারও বলছি যে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু খেজুরটা অ্যাভয়েড করা ভালো, উত্তম। এগুলো এমন না যে সায়েন্টিফিক অনেক এভিডেন্স আছে যে এরকম খেলেই যে কিছু হয়ে যাবে, তবে অ্যাভয়েড করা উত্তম। আপনি যে কথাটা বললেন যে খেলেই যে কিছু হয়ে যাবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে আমাদের মধ্যে কিন্তু অনেক কুসংস্কার আছে যে এই খাবারটা খেলে হয়তো মায়ের গর্ভপাত হয়ে যেতে পারে, বা এই খাবারটা খেলে হয়তো বা শিশুর কোনো ক্ষতি হতে পারে। তো সেই খাবারগুলোর কুসংস্কার অনেকগুলো রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের কাছে রোগীরা আসলে কি কি কুসংস্কার নিয়ে আসেন? যে কুসংস্কার, হ্যাঁ, অনেকেই বলে থাকেন, যে নিজেরাই বলেন যে এরকম আনারস খাওয়া যাবে না, অথবা কাঁচা পেঁপে, ইভেন পাকা পেঁপের কথাও বলে থাকে।
হ্যাঁ, এই দুটি খাবার নিয়ে কিছু গবেষণা একদম স্ক্যাটারলি দু একটা গবেষণা আছে, কিন্তু এরকম স্ট্রং কোনো এভিডেন্স নাই যে আসলে খেলেই অ্যাবর্শন বা গর্ভপাত হয়ে যাবে। তবে যেহেতু এই বিশেষ করে আমরা যদি কাঁচা পেঁপের কথা বলি, এর ল্যাটেক্স থাকে যেটি কী করে আর ইউটেরাস বা জরায়ুর সংকোচন বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে অ্যাবর্শন হওয়ার ঝুঁকি আসলেই বাড়তে পারে। এই জন্য অতিরিক্ত মাত্রা আসলে খাওয়া যাবে না। একই সাথে আমরা যদি আনারসের কথা বলি, আনারসের মধ্যেও ব্রোমোলিন নামে এক ধরনের এনজাইম থাকে, যেটি কিন্তু তার জরায়ুর মুখটা রিল্যাক্স করে দিতে পারে, যার জন্য এই যে মানে প্রিম্যাচুর লেবার যাকে আমরা বলে থাকি, সেটি হওয়ার কিন্তু ঝুঁকি থাকে। সায়েন্টিফিক একটা ব্যাখ্যা কিন্তু এখানে কিছুটা আছে আছে, পেঁপে সেজন্য এবং এই দুটি আনারসের আসলে ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই উচিত। অ্যাভয়েড করা উচিত। আমাদের আরো প্রশ্ন আছে আপনার কাছে, তবে আমাদের একটি বিরতির সময় হয়েছে, এরপর আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। আমরা কথা বলছি গর্ভবতী মায়ের পুষ্টি নিয়ে এবং বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল আলিম। আমরা এতক্ষণ কথা বলছিলাম আসলে কি কি কুসংস্কার আপনারা পেয়ে থাকেন, তার মধ্যে আপনি আনারস এবং পেঁপে নিয়ে কিছু ব্যাখ্যা করলেন। এবার একটু জানতে চাই আরও কি কি কুসংস্কার আপনারা পান। আরও এছাড়া খাদ্য সংক্রান্ত আরও যে ইস্যুগুলো আমরা পেয়ে থাকি, যেমন অনেকে বলে থাকে বোয়াল মাছ অথবা পাঙাশ মাছ এগুলো মনে হয় খেলে তার হয়তো গর্ভস্থ বাচ্চা হয়তো বোয়াল মাছের মতো মুখ হবে, বড় হবে, এই টাইপের কিছু কুসংস্কার দেখা যায়। কিন্তু এগুলোর আসলে কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। এগুলো ভুল ভ্রান্ত ধারণা, আবার সম্পূর্ণ একটা আছে না কুসংস্কার। যে বাচ্চা যে ছবিটা বা যাকে বেশি দেখবে বাচ্চা দেখতেও তার মতো হবে, এটার কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? না, এই কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, তার মতো হবে না। তবে ভালো ভালো বই পড়া, ভালো ধারণা করা বা ওই পুরা গর্ভাবস্থায় মা বা সুন্দর সুন্দর চিন্তা করবে, এটির প্রভাব কিন্তু বাচ্চার মধ্যে মায়ের যে পড়ে। মানসিক চাপ বা মানসিক অবস্থা, সেটার প্রভাব কিন্তু সেটির বাচ্চার উপর প্রভাব পড়ে। আমরা এখন একটু জানতে চাই যে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু আমরা দেখি যে প্রথম 3 মাসে অনেক মায়েরা কিন্তু অনেক বেশি বমি করেন, অতিরিক্ত বমি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয় থাকে? আপনি ঠিকই বলেছেন, আসলে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস যেটি, এই সময় কিন্তু অতিরিক্ত বমি হয়। কারণ কি, এই আমার বিটা এইচসিজি একটা হরমোন আছে, এটির মাত্রা বেড়ে যায়, এই সময় সিক্রেশন বেশি হয়, যার জন্য বমি টেন্ডেন্সি বেশি হয়। এই জন্য এই সময় অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্ত খেলে কিন্তু এই বমি টেন্ডেন্সি আরও বাড়বে। সেজন্য অতিরিক্ত না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন করে খেতে হবে। যেমন আপনি ধরেন সকালবেলা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি রাতের বেলা আর্লি ঘুমিয়ে পড়বেন, অর্থাৎ ম্যাক্সিমাম 11টা, রাত 11টার মধ্যে ঘুমাবেন এবং ভোর 6টায় উঠবেন, এরকম একটা টার্গেট করবেন। ভোর 6টায় উঠে আপনি বিছানায় শুয়েই শুকনো একটা বিস্কিট খান, বিস্কিট খেয়ে একটু পানি খান, পানি খাওয়া আবার ঘুমিয়ে যান। ঘুমানোর পরে আবার 1 ঘন্টা পরে আবার উঠে মূল যে আপনার নাস্তা, ব্রেকফাস্ট সেটি করেন, এবং ব্রেকফাস্টের ক্ষেত্রে আপনি যা পছন্দ করেন সেটি খান, শুধু বাইরের খাবার অ্যাভয়েড করেন। পারিবারিক খাবার আপনি যা পছন্দ করেন সেটি খাবেন, তবে অল্প করে খান, এবং আবার সকাল 11টার দিকে আরেকটু খান। এভাবে ফ্র্যাকশন করতে হবে, অর্থাৎ নাস্তাটাকে 2 ভাগে ভাগ করেন, একেবারে লাঞ্চটাকেও 2 ভাগে ভাগ করেন, ভাগ করে অল্প অল্প করে খান। রাতের খাবারও এরকম 2 ভাগে ভাগ করেন। মাঝখানে হয়তো বিকেল 5টার দিকে আপনি যে লাঞ্চটা ভাগ করলেন তখন খেতে পারেন। এবার অল্প অল্প করে যদি ঘন ঘন খান, এবং যথেষ্ট পরিমাণ পানিটা ইম্পর্টেন্ট, কারণ যদি কতটুকু পানি খেতে হবে একজন গর্ভবতী মায়ের? এমনিতে আমরা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে যা বলে থাকি 250 থেকে 300 লিটার, 2.5 থেকে 3 লিটার আর কি। অর্থাৎ আমরা গ্লাসে হিসাব করলে আমরা 12 থেকে 15 গ্লাস পানি এগুলো খেতে হবে। তাহলে তার যে আর অতিরিক্ত যদি বমি করে থাকেন, সেক্ষেত্রে পাশাপাশি কিন্তু আপনার ওট স্যালাইন খেতে কোনো সমস্যা নেই, যেহেতু ওর মধ্যে সল্ট আছে, এবং যেহেতু সল্ট চলে যাচ্ছে সেটা পূরণ করবে, সেজন্য ওর স্যালাইন খাবেন পাশাপাশি অতিরিক্ত মাত্রায় বমি হলে। আদারওয়াইজ যদি সেরকম মাত্রায় বমি না হয়, আমরা অ্যাডাল্ট মানুষ অর্থাৎ 12 গ্লাস থেকে 15 গ্লাস সারাদিনে পানি খাওয়া দরকার, সেটি খেতে হবে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম আসলে কি কি খেতে হবে না, এবং আপনি আমাদেরকে বললেন যে প্রথম ট্রাইমেস্টারে আসলে কেমন খাদ্য তালিকা হতে পারে। এবার একটু সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারের খাদ্য তালিকাটা কেমন হতে পারে, যেহেতু সেই সময়টাতে বমির পরিমাণ কম থাকে এবং মায়েরা মোটামুটি একটু খেতে পারেন, তাহলে কি কি খাবার সেই তালিকায় যোগ করা যেতে পারে? এক্স্যাক্টলি, যখন সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে পড়ে যায়, তখন মায়েদের কিন্তু তখন কিন্তু তার রুচি ফেরত আসে এবং খেতে চাইছে এবং খেতে হবে। এই সময় মূলত আসলে খাবারের প্রতি জোর দিতে হবে, এবং সেক্ষেত্রে পুষ্টিকর খাবারগুলো বেছে নিতে হবে এবং জানতে হবে কোন কোন খাবার তাকে খেতে হবে। এবং আমি যদি বলে থাকি, আইডিয়ালি একজন এই সময়টাতে একজন গর্ভবতী মা
5 থেকে 6 বার করে সারাদিনে খাবে। আচ্ছা। এবং বার তো বললাম 5 বার বা 6 বার খাবে, কিন্তু কি কি খাবে? এবং সেক্ষেত্রে ডিম খুবই ইম্পর্টেন্ট একটা খাবার। অবশ্যই প্রতিদিন একটা করে ডিম খেতে হবে, পুরা কুসুম সহ ডিম খেতে হবে। 1 টুকরা মাছ অথবা 1 টুকরা গোশ খেতে হবে। তারপরে 1 বাটি সবজি খেতে হবে এবং 2 বাটি ডাল খেতে হবে। এবং ভাতের পরিমাণটা এক্ষেত্রে আমরা 250 ml যে বাটি বলছি, মানে 1 পোয়া বাটি, 4 বাটি, মানে সারাদিনে 4 বাটি পরিমাণে সে ভাত খাবে। তো এইভাবে যদি সে খেতে পারে, এবং আমরা ডিম বললাম, গোশ অথবা মাছ, যে যে মাছগুলো সে খেতে পছন্দ করে, তবে পাঙাশ মাছ যেটা একটু হাইব্রিড টাইপের মাছ, একটু অ্যাভয়েড করা উচিত আর কি। ছোট মাছ খাওয়াটা যেতে পারে। ছোট মাছ, বড় মাছও খাবে, কিন্তু ওই মাছ রাখতে হবে। অর্থাৎ যে কোনো প্রাণীজ খাবারগুলো তার জন্য খুব ইম্পর্টেন্ট এবং তার বাচ্চার জন্য ইম্পর্টেন্ট রাখতে হবে। অনেকে দুধ খেতে হবে অবশ্যই 1 গ্লাস করে, এবং দুধ যদি অনেকে সরাসরি না খেতে পারেন, সেক্ষেত্রে দই যদি খেতে পারেন, দই বিকল্প হিসেবে দই খেতে পারেন। আচ্ছা। তখন মোট কথা 1 গ্লাস দুধ, 1টা ডিম, 1 টুকরা মাছ অথবা গোশ খাবেন, 4 বাটি করে ভাত খাবেন এবং 2 বাটি করে ডাল। এই হলো একটা মাপ, একটা গর্ভবতী তাদের একটা খাদ্য তালিকা। এবং আমরা আশা করছি যে যারা আপনাকে শুনছেন তারা অবশ্যই হচ্ছে এই খাদ্য তালিকাটাকে মেনটেন করবেন, যাতে গর্ভবতী মায়ের পুষ্টিটা নিশ্চিত হতে পারে এবং তার ভবিষ্যৎ যে শিশুটা রয়েছে তার পুষ্টিটা নিশ্চিত হতে পারে। আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে, এরপর আবার ফিরবো আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি গর্ভবতী মায়ের পুষ্টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল আলিম। আমরা কথা বলছিলাম কি কি খাওয়া যাবে এবং খাদ্য তালিকা নিয়ে। এবার একটু জানতে চাই যে গর্ভাবস্থায় কোনো মায়ের ওজন যদি বেশি হয়, অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম হয়, সেটা কি কোনো বিপজ্জনক সংকেত কিনা? অবশ্যই বিপজ্জনক। আসলে অতিরিক্ত কমও করা যাবে না এবং অতিরিক্ত বেশি করা যাবে না। এবং আইডিয়ালি গর্ভাবস্থায় হলো 10 থেকে, মানে একদম সর্বশেষ পর্যন্ত 10 থেকে 12 কেজি ওজন স্বাভাবিক যা ছিল গর্ভধারণের আগে তার থেকে বাড়াতে হবে, এটি হলো। এবং ফার্স্ট ট্রাইমেস্টারে খুব বেশি বাড়বে না, মোটামুটি 1 থেকে 2 কেজি বাড়বে। তারপরে আপনার পরের ট্রাইমেস্টারগুলোতে গিয়ে মোটামুটি 2 কেজি করে বেড়ে এভাবে মোটামুটি 12 কেজি পর্যন্ত যেতে হবে। এর বেশি হলে তখন কিন্তু অতিরিক্ত ওজন, এবং সেটি করা ঠিক হবে না। সেক্ষেত্রে যে আমরা বলে থাকি যে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটি কিন্তু পরবর্তী লাইফেও কিন্তু পারসিস্ট করতে পারে। সেখান থেকে কিন্তু ডায়াবেটিসটা তার শরীরে চলে আসতে পারে এবং পরবর্তী কিন্তু লাইফ লং এটা চলে যেতে পারে। তো অবশ্যই এটার জন্য হচ্ছে ব্যায়ামেরও প্রয়োজন রয়েছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে গর্ভবতী মায়েরা কিভাবে আসলে এক্সারসাইজ করবেন বা তাদের ব্যায়ামের তালিকাটা কেমন থাকবে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এক্স্যাক্টলি, আসলে ব্যায়ামও করতে হবে। একসময় ধারণা ছিল গর্ভাবস্থায় হয়তো বেশি নড়াচড়া করা যাবে না, এবং অনেকেই নিষেধ করতেন। সেই ধারণাগুলো কিন্তু পর্যায়ক্রমে আসলে ভুল প্রমাণিত হয়েছে। এবং আমরা এখন বলে থাকি একজন গর্ভবতী মা সুস্থ স্বাভাবিক মানুষের মতো আগে যা যা করতেন সেগুলো কিন্তু করবেন, অর্থাৎ স্বাভাবিক কাজকর্ম কিন্তু উনি করবেন, হাঁটা চলাফেরা সবই করবেন। শুধুমাত্র দেখতে হবে যে অতিরিক্ত ভারী কিছু, অতিরিক্ত পরিশ্রমী এই ধরনের কোনো কাজ করা যাবে না, এবং হিল ট্র্যাক্স এরিয়াতে ওঠানামা করা এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ আমরা যা করি, এবং হাঁটা, বিশেষ করে হাঁটতে হবে প্রতিদিন ওই একই নিয়মে, কমপক্ষে 20 থেকে 30 মিনিট প্রতিদিন হাঁটতে হবে। সপ্তাহে 5 দিন হাঁটলেই হবে। তার সপ্তাহে 5 দিন 20 থেকে 30 মিনিট করে স্বাভাবিক হাঁটা হাঁটবেন। এবং এছাড়া অ্যারোবিক এক্সারসাইজ, যেটা আমরা মুক্ত বাতাসে যে এক্সারসাইজ, সেগুলো করবেন। এবং যোগ ব্যায়ামের মতো ব্যায়ামও করতে পারেন। এগুলো খুবই উপকারী মায়েদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য। আচ্ছা, এই তো গেল হচ্ছে শারীরিক অনেকগুলো কথা আপনি বললেন যে কি কি করলে আসলে শারীরিক বিকাশ হতে পারে গর্ভবতী মার এবং তার যে শিশু রয়েছে তার। আমরা জানি কিন্তু মানসিক বিকাশের এখানে একটা অনেক বড় একটা ভূমিকা রয়েছে, এবং মায়ের যদি মানসিক অবস্থাটা ভালো থাকে তাহলে কিন্তু হচ্ছে শিশুর উপর সেই প্রভাবটা পড়ে। তো পরিবার যে রয়েছেন, পরিবার পরিজন, তাদের আসলে কি করণীয় বা তাদের কি ভূমিকা থাকতে পারে একজন মাকে হচ্ছে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলবার জন্য? আসলে একজন মা যখন গর্ভবতী হন তখন পরিবারের কিন্তু অনেক দায়িত্ব থেকে যায়, এবং সেই জন্য আমরা বলি যে পরিবার পরিকল্পনা, যে হাজব্যান্ডও কিন্তু এটি নিয়ে পরিকল্পনা করবেন, তাকে সাপোর্ট কিভাবে দেবেন সেটি পরিকল্পনা করবেন। এবং
তাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে এবং পজিটিভ সাপোর্ট দিতে হবে। অর্থাৎ ভালো ভালো সে যেন চিন্তা করে এবং সে ভালো থাকে, তার মাইন্ড ফ্রেশ থাকে, সেই চেষ্টাটা করে যেতে হবে পারিবারিকভাবে। শুধু হাজবেন্ড কেন, তার শ্বশুর শাশুড়ি তারাও করবেন এবং পরিবারের অন্যান্য সদস্য সবাই গর্ভবতী মাকে মানে প্রফুল্ল রাখার জন্য, তার মন যেন প্রফুল্ল থাকে সেটি ব্যবস্থা করবেন এবং তার জন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়া এবং তাকে সঙ্গ দেওয়া, অভয় দেওয়া, যে গর্ভাবস্থায় নানান যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে অভয় দেওয়া, সেগুলো করতে হবে যাতে সে বুঝতে পারে যে আমার পাশে অনেকেই আছে এবং আমার কোনো ধরনের সমস্যা হবে না। এবং যদি শারীরিক কোনো সমস্যাও থেকে থাকে তা নিয়ে ডক্টরের শরণাপন্ন হওয়া এবং সেভাবে তাকে ব্যবস্থাপনা দেওয়ার ক্ষেত্রে। আরেকটা বিষয় ডাক্তার আব্দুল আলিম, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু বলেন যে আসলে যে আমাদের সময়টাতে কিন্তু মেয়েদের নর্মাল ডেলিভারিটাই বেশি হতো, কিন্তু এখনকার মেয়েদের আসলে সি সেকশনটাই বেশি হয়ে থাকে। এবং চিকিৎসকরাও সেটা বলে থাকেন যে আসলেই তাই। আগেকার যুগে দেখা যেত যে হচ্ছে নর্মাল ডেলিভারির সংখ্যাটা বেশি ছিল, তবে এখনকার যে খাদ্যের মানে আমাদের পরিবেশ যেটা, প্লাস আমাদের যে খাবারের যে অবস্থা, তার কারণে কিন্তু এটার একটা প্রভাব মায়েদের উপরও পড়ে। তো সি সেকশনটা করার সিদ্ধান্তটা যখন চিকিৎসক নিয়ে থাকেন, অনেক পরিবারই কিন্তু তখন রাজি হন না। তো এই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি থাকবে, যে আমরা কি চিকিৎসকের কথাটা শুনবো, নাকি হচ্ছে নিজ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব যে কখন আসলে হচ্ছে নর্মাল ডেলিভারির সময় হলে তারপর হচ্ছে বাচ্চাটা ডেলিভারিটা হবে? সিজারিয়ান সেকশন আসলে করতে হবে কিনা একজন গাইনোকোলজিস্ট উনি আসলে বা অবস্টেট্রিশিয়ান উনি আসলে ফাইনাল সিদ্ধান্ত নেবেন। তবে এই সিদ্ধান্ত ডক্টরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি জাস্টিফাইড কিনা সেটা আবার ডক্টর নিজে যাচাই করবেন যে আসলে আমি আননেসেসারি করলাম কিনা, এবং আননেসেসারি করারও আসলে প্রয়োজন নাই, কারণ সিজারিয়ান সেকশনের অনেক কমপ্লিকেশন পরবর্তীতে দেখা যায়। সেই জন্য যেন তেন কারণেই কিন্তু সিজার করা উচিত না। এখনো কিন্তু বাসায় অনেকে হচ্ছে নর্মাল ডেলিভারি, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা দেখেছি যে এখনো বাসার মধ্যে হচ্ছে বাচ্চা ডেলিভারি করার চেষ্টা করা হয়, এবং হাসপাতালগুলোতে হয়তো অনেক এরকম আপনার কেস দেখেছেন যে বাসায় চেষ্টা করেছে এবং মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার পরে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আমাদের এটি দর্শকদের জন্য? মোটেই উচিত না, বা ফ্যামিলিতে বা বাড়িতে কোনো ক্রমেই চেষ্টা করা উচিত না। বর্তমান যুগে আমরা বিভিন্ন ফ্যাসিলিটি আশেপাশেই পাচ্ছি, অ্যাটলিস্ট কমপক্ষে তো আমরা কমিউনিটি ক্লিনিক পাচ্ছি, সেখানেও অন্তত নিয়ে যেতে পারি আমরা একেবারে প্রত্যন্ত এরিয়াতে যারা আছেন, এবং সেখানেও একজন তো মানে হেলথ কেয়ার প্রোভাইডার উনি আছেন, এবং উনি ট্রাই করবেন, অথবা উনি যদি চেষ্টায় ব্যর্থ হলে পরবর্তীতে উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাতে পারেন। অর্থাৎ যে কোনো উপায় হোক না কেন বাড়িতে নয়, অর্থাৎ যে কোনো ফ্যাসিলিটিতে ডেলিভারি করার চেষ্টা করতে হবে, এবং সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হলে অবশ্যই ভালো করবেন, এবং সিজার লাগলে অবশ্যই সিজার করতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু বাড়িতে হচ্ছে নর্মাল ডেলিভারির চেষ্টা করা কিন্তু যাবে না। Exactly. আরেকটা কথা, যে মায়েদের একটা ডাক্তারের কাছে যাওয়ার ফলো আপ করার একটা বিষয় থাকে, যে কয় মাস পর পর আসলে একজন মা একজন চিকিৎসকের কাছে যাবেন তার ফলো আপের জন্য, নর্মাল যে চেক আপটা। এগুলো আসলে আইডিয়ালি তো টোটাল পুরা প্রেগনেন্সিতে 7 বার গেলে এটা আইডিয়াল, যতবার যাবে ততই আসলে ভালো। এর বাইরেও যে কোনো প্রয়োজনে যখন তখন যেতে পারেন। তবে আমরা বলে থাকি যে ফার্স্ট ট্রাইমেস্টারে কমপক্ষে অবশ্যই একবার যেতেই হবে, পরবর্তীতে মোটামুটি সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে 2বার করে গিয়ে এরকম অ্যাটলিস্ট 4 বারের নিচে যেন না হয়। পুরা প্রেগনেন্সিতে 4 বারের কম হওয়া যাবে না, আচ্ছা। মানে ফলো আপগুলো। তবে ফার্স্ট ট্রাইমেস্টারে যখনই অনেকের ধারণা আছে যে এখনই তো কনসেপ্ট করলাম, এখনই যাওয়ার দরকার নাই, যাই আস্তে আস্তে যাই, বা এক সময় যখন কমপ্লিকেশন বা কোনো সমস্যা ফিল করবো তখন যাব, এটি নয়। যখনই কনসেপ্ট করলেন তখনই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ তখনই কিন্তু দেখতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ডক্টর সাহেব দেখবেন যে আপনার প্রেগনেন্সি নর্মালে ভবিষ্যতেও যাবে কিনা, আগামী 10 মাস স্বাভাবিক হবে কিনা সেটি কিন্তু আন্দাজ করতে পারবেন, অথবা আপনার মধ্যে কোনো কমপ্লিকেশন অলরেডি আছে কিনা, যেমন ব্লাডের অন্য কোনো রোগ আছে কিনা, সেটা বাচ্চার হতে পারে সেগুলো কিনা। স্ক্রিনিং করতে হবে। বাচ্চার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, সেগুলো স্ক্রিন করতে হবে। ইভেন আল্ট্রাসাউন্ড কিন্তু তখনও দরকার হয়, কারণ আপনার প্রেগনেন্সিটা জ্বরের মধ্যে আছে নাকি জ্বরের বাইরে টিউবের মধ্যে আছে কিনা, সেটা কিন্তু খুবই সিরিয়াস একটা কন্ডিশন, সেগুলো কিন্তু এক্সক্লুড করা যাবে। সেজন্য শুরুর দিকেই কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে, এবং তারপরের পরবর্তীতে প্রতি মাসে একবার করে যেতে পারলে খুব ভালো।
যেটি বললেন যে আসলে কমপক্ষে 4 বার হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি এবং হচ্ছে আমরা এতক্ষণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন যে একজন গর্ভবতী মায়ের যত্নটা আসলে কিভাবে নেওয়া যায়, সেটা শারীরিক হোক বা মানসিক হোক, সেখানে আসলে শুধুমাত্র একজন মা নয়, পরিবারের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।